সকাল সকাল উঠেই মেজাজ খারাপ হলো। ভাবি 11 বার ফোন দিয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না এতবার কেন ফোন দিল। আমি প্রিয়মের দিকে একবার তাকালাম। আজ ছুটির দিন, ও ঘুমোচ্ছে। নাক ডাকার মৃদু শব্দও হচ্ছে। যে কোনো কঠিন পরিস্থিতিতে ওর ঘুম বেড়ে যায়। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বিছানা থেকে উঠে এলাম। চায়ের পানি বসিয়ে পুরো ব্যাপারটা আরও একবার ঝালিয়ে নিয়ে ভাবলাম, মাকে কি করে বুঝিয়ে বলবো সব কিছু। তার পাগলামিতে সাড়া দেওয়া যায় না। কঠিনভাবে না, সহজভাবে বোঝাতে হবে। কঠিনভাবে বোঝাতে গেলে বিপদ। মা আজকাল যে পরিমাণে আহ্লাদী আচরণ করছে, যে কোনো একটা কাণ্ড বাঁধিয়ে ফেলা তার পক্ষে অসম্ভব কিছুই না। চা নিয়ে বসতেই মোবাইলটা আবার বেজে উঠল। আমি কপাল কুঁচকে তাকালাম। আবারও ভাবি। এবার ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতেই ওপাশে ভাবির উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো তারা, ফোন ধরছ না কেন? আমি বিরক্ত গলায় বললাম, ভাবি আজ আমাদের দুজনেরই ছুটির দিন, ঘুমোচ্ছিলাম, এতবার কল করছো কেন? ভাবি বলল, কাল তুমি এলে না, আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, ভাবি কাল অফিস করে টায়ার্ড ছিলাম। তাছাড়া মায়ের ব্রাইডাল শাওয়ারের জন্যে তো আর ছুটি নেওয়া যায় না। ভাবি বলল, আমি বুঝতে পারছি পুরো ঘটনা মানতে তোমার খানিক কষ্ট হচ্ছে। মায়ের বিয়ে বিষয়টা মানা সব সন্তানের জন্যই কষ্টকর। আমি স্বাভাবিক গলায় বললাম, ভাবি আমার বয়স 25। মায়ের বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, তুমি জানো। শুধু এই আদিক্ষেতাগুলো নিতে পারছি না। ভাবি অনেক সময় নিয়ে হাসল। তারপর বলল, আজ মায়ের হলুদ, দয়া করে আজ লেট করো না। হলুদ দুপুরে হবে, প্রিয়মকে নিয়ে চলে এসো। আচ্ছা ভালো কথা, তোমার শ্বশুর শাশুড়ি কাল আসছেন তো? আমি কি আরেকবার ফোন করে রিমাইন্ডার দেব? আমি রুক্ষ গলায় বললাম, ভাবি প্লিজ, তোমাকে রিমাইন্ডার দিতে হবে না। মা কোথায়? মাকে ফোনটা দাও তো। এবার ভাবি এক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, মাকে একটু শুতে পাঠিয়েছি। জরুরি কিছু? আমাকে না হয় বলো। আমি বললাম, মাকে অনলাইন দেখাচ্ছে ফেসবুকে। তুমি কি ইচ্ছে করে ফোনটা দিচ্ছ না? ভাবি থতমত খেয়ে বলল, এই না রে, তাহলে বোধহয় উঠে গেছে, আমি একটু চেক করি। আমি অধৈর্য হয়ে বললাম, ভাবি মাকে ফোনটা দাও। ভাবি এবার শান্ত গলায় বলল, আজ এমন কিছু বলো না তার মন খারাপ হয়, প্লিজ। আমি আবারও রুক্ষ গলায় বললাম, মাটা আমার ভাবি, আমি না হয় বুঝে নেব। অল্প কিছুক্ষণের মধ্যেই ভাবি মাকে ফোন দিল। আমি হ্যালো বলতেই মা গদগদ গলায় বলল, এই তারা, তোদের জন্যে কাল অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, এলি না কেন? আমি বললাম, তোমার বান্ধবীরা এসেছিল মা? মা বলল, হ্যাঁ, তবে সবাই আসেনি, আজ নিশ্চয়ই রাতে বিয়েতে আসবে। আমি বললাম, তা কে কে এসেছিল মা? মা বলল, শুধু জ্যাসমিন ওর মেয়েকে নিয়ে এলো। কি যে খুশি সে, বারবার বলছিল এভাবে বিয়ে করার ওর খুব ইচ্ছে ছিল। আমি হাসতে হাসতেই শেষ। বললাম, কেন, তোদের একটা অ্যানিভার্সারিতে এমন করে বিয়ে সেরে নিলেই তো হয়। এই শোন না, কাল তোর শাশুড়িকে ফোন করেছিলাম, উনি বোধহয় ব্যস্ত না রে, ধরল না যে। এবার আমার রাগের চূড়ান্ত হলো। এসব আদিক্ষেতা কতক্ষণ মেনে নেওয়া যায়? কাল রাতেও প্রিয়ম কেমন কটাক্ষ করে বলছিল, কজনের ভাগ্য হয় বলো শাশুড়ির বিয়ে খাবার? আমি অনেক লাকি, কি বলো? কলিগরাও তাই বলছিল। আমি প্রিয়মকে বললাম, সবাইকে না বললে কি হতো না প্রিয়ম? প্রিয়ম ভুরু নাচিয়ে বলল, হ্যাঁ সে কি, এত বড় অনুষ্ঠান না বলি কি করে? তুমিও না তারা। আমি বাগরুদ্ধ হয়ে গেলাম। এবার মাকে বললাম, মা তোমাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ আমার শ্বশুরবাড়িতে ফোন করো না, তারা সবাই ব্যস্ত, যেতে পারবে না। আমি আর প্রিয়ম আসছি, তবে হলুদে যাব না, রাতে বিয়েতে যাব। মা ছোট্ট করে একবার আচ্ছা বলল। আমি ফোন রাখলাম। খুব ভালোই বুঝতে পারছি মায়ের রাগ হয়েছে। এত তুচ্ছ ব্যাপারে মা আজকাল রেগে যাচ্ছে বলার বাহিরে। প্রায় সাথে সাথেই ভাইয়ার ফোন পেলাম। ভাইয়া আমেরিকায় পিএইচডি করতে গেছে, সে খুব ব্রাইট স্টুডেন্ট। আমি ভাইয়ার ফোন ধরে হাসি হাসি মুখে বললাম, কি ব্যাপার ভাইয়া,
এত রাতে তুমি জেগে? ভাইয়া রাগত স্বরে বলল, তারা, তুই মায়ের ফেসবুক পোস্ট দেখেছিস? তাও পাবলিক পোস্ট। কাল রাতে নাকি ব্রাইডাল শাওয়ার করেছে। আমাকে তো মিলি কিচ্ছু জানালো না। এসবের মানে হয় তারা? আমি গলা খুব স্বাভাবিক রেখে বললাম, ভাইয়া থাক না, মায়ের শখ হয়েছে তাই করেছে, তুই এসব নিয়ে ভাবিস না। ভাইয়া বলল, আর ইউ আউট অফ ইউর মাইন্ড তারা? বিয়ে করছে ভালো কথা, আমরা কি বাধা দিয়েছি? কিন্তু এসবের কি মানে হয়? সবাই দেখছে, হাসছে, এই দুটো কথা শোনবার জায়গাটা মা তৈরি করছে। আমার কি ধারণা জানিস, মা পাবলিক পোস্ট করছে বাবাকে দেখানোর জন্যে। ছি ছি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, তাতে মায়ের যদি শান্তি লাগে করুক না, তুই ভাবিস না। দেখবি বিয়েটা শেষ হলে মানুষের কথাও শেষ হবে। বারান্দায় বসে ফেসবুক স্ক্রল করছি। কাল রাতে কফি শপে আমার আর প্রিয়মের দুটো ছবি পোস্ট করেছিলাম। তার নিচে আত্মীয় স্বজনরা কমেন্ট করে বসে আছে, কী রে, মায়ের নাকি বিয়ে, বাইরে ঘুরঘুর করছিস কেন? আমি মাথার রগ চিপে ধরলাম, মাথাটা খুব ধরেছে। আরও এক কাপ চা না খেলেই না। ঘরে উঁকি দিয়ে দেখি প্রিয়ম উঠে গেছে। আয়নার সামনে দাঁড়িয়ে হাতে পাঞ্জাবি নিয়ে নিজেকে দেখছে। আমি মিষ্টি হেসে বললাম, গুড মর্নিং। ও আমার দিকে তাকিয়ে হাসল। দ্বিধান্বিত গলায় বলল, তারা, এই পাঞ্জাবিটা কি কটকটে হলদে দেখো তো। আমি বিস্মিত গলায় বললাম, হ্যাঁ কটকটে হলদে, কিন্তু এই পাঞ্জাবি কবে কিনলে? প্রিয়ম হাসতে হাসতে বলল, হ্যাঁ কালই তো কিনলাম। আমার হাতে কাল পাঞ্জাবির প্যাকেট লক্ষ্য করনি? আমি ছোট্ট জবাব দিলাম, না। ওকে আর কিছু না বলে রান্নাঘরে ঢুকে গেলাম চা বানাতে। বুঝলাম প্রিয়ম এই পাঞ্জাবি কিনেছে মায়ের হলুদে পরার জন্যে। এই মানসিক যন্ত্রণাগুলো প্রিয়ম ইচ্ছে করেই আমায় দিচ্ছে। কেন দিচ্ছে আমি জানি না। ও কি কোনোভাবে আমার প্রমোশনটা মানতে পারছে না? বাকি 8-10টা ছেলের মতো আমার প্রমোশন কি ওর মেল ইগো হার্ট করছে কোনোভাবে? কিন্তু ওকে ভালো লাগার মুখ্য কারণই ছিল বাকি 8-10টা পুরুষের চাইতে ওর চিন্তাধারার ভিন্নতা। সবই কি তাহলে লৌকিকতা ছিল? প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আমি মায়ের বাড়িতে গেলাম। উঠানে ছোট্ট একটা জটলার মতো বিভিন্ন বয়সী নারীরা হাসি গানে মেতে আছে। আমাকে দেখেই রহিমা বুয়া দৌড়ে এসে বলল, আম্মা এত দেরি কেন? হ্যাঁ, তোমার মায়ে অক্ষণও হলুদ ছোঁয়ায়নি। প্রিয়ম 32 দাঁত বের করে রহিমা বুয়াকে বলল, হেই তো আমরা চলে এসেছি খালা, চলুন চলুন। প্রিয়ম কটকটে হলুদ পাঞ্জাবিটাই পরেছে। ওর দিকে তাকালে আমার মাথার ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে। তার উপরে হাতে নিয়েছে এক গুচ্ছ হলুদ রঙের ফুল। মানে হয় এসবের? আমি যথাসম্ভব মুখ হাসি হাসি করে এগিয়ে গেলাম জটলার দিকে। ভাবিকে দেখলাম প্রচণ্ড ব্যস্ততায় দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখেই দৌড়ে এলো, এসেছো তারা? কি পরেছো এটা? আচ্ছা পরেছো, ভালো করেছো। আমার কাছে সুন্দর একটা হলুদ শাড়ি আছে, যাও বদলে নাও। আমি জবাব না দিয়ে হাসলাম। আর প্রায় সাথে সাথেই একজন মায়ের বয়সী মহিলা আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। এই প্রথম মায়ের দিকে আমার চোখ পড়ল। বিয়ের সময় মেয়েরা সুন্দর হয়ে যায় আমি জানি, কিন্তু মায়ের এই সৌন্দর্যের কারণ কি তার বিয়ে হচ্ছে ছোটবেলার পুরনো ভালোবাসার সাথে? এনার কথা আগেও জানতাম। মাদের বাড়িতে লজিং মাস্টার ছিল। সে লজিং মাস্টার থাকতে থাকতেই মায়ের বিয়ে হয়ে যায়। প্রেম করার সুযোগ মায়ের ঘটেনি। মা কেমন কিশোরী মেয়ের মতো হেসে গড়িয়ে পড়ছে। হাতের ইশারায় আমাকে বারবার ডাকছে। প্রিয়ম সেদিকে চলে গেছে। এক গাদা মহিলার মাঝখানে বসে হি হি হাহা করছে, সেলফিও তুলছে। মাই গড, নিশ্চয়ই এখন সে এটা ইনস্টাগ্রাম স্টোরিতে দেবে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আমি মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। হঠাৎ ভাবি আমাকে ধাক্কা দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে রইলে যে, যাও না ভেতরে, আমার সাথেও কাজে হাত লাগাও ভাই। আমি ভাবির হাতে হলুদ রঙের 4কোনা কেকটা দেখলাম। তাতে লেখা মায়ের হলুদ ছোঁয়া। ভাবির দিকে তাকাতেই ভাবি বলল, সুন্দর হয়েছে না বলো? আমি বললাম, খুব সুন্দর।
ঠিক তখনই সিদ্ধান্ত নিলাম ঘরের ভিতর ঢুকে যাওয়ার। আমি আমার ঘরটাতে ঢুকে দরজা আটকে দিলাম। এই সেই ঘর, যে ঘরে আমার আস্ত একটা মেয়েবেলা কেটেছে। কত আনন্দ, কত অশ্রুর সাক্ষী এই ঘর। বাবা যখন বিয়ে করে আমার বয়স তখন কত, 6 কি 7, আর ভাইয়ার 10। সেদিন ভাইয়া বিকেলে খেলতে গিয়ে আর ফিরে এলো না। আমরা বাবার বিয়ে করার দুঃখ ভুলে গিয়ে পাগলের মতো ভাইয়াকে খুঁজতে লাগলাম। সন্ধে গড়িয়ে যখন রাত, তখন মা চোখের পানি মুছে বলল, আমার ছেলে কোথায় আছে আমি জানি। তারপর কোত্থেকে যেন ভাইয়াকে খুঁজে নিয়ে এলো। তখন নানি ছিল আমাদের বাড়ি। এই বাড়িটা নানি আর মায়ের স্বর্ণ বেচা আর জমানো টাকায় বানানো হয়েছে। বাবা বিয়ে করাতে আমার অবশ্য বেশি কষ্ট হলো না, কারণ বাবা আমাদের ছেড়ে গেছে আমার যখন 4 বছর বয়স। কেন গেছে সে কথা মা আজও আমাদের বলেনি। তবে দাদুর সাথে একবার কথা হয়েছিল। দাদু বলেছিল, ওই শ্রীহীন মেয়ে লোকের সাথে কি থাকা যায়? কাম কাজ কিচ্ছু জানে না। আমার পোলা কামাই আনতো, হেই বেটি সব টাকা বাপের বাড়ি পাঠাতো। আর কেমনে ভূতে ধরার মতো খিলখিল হাসে দেহস না? কেমনে বাড়ি করছে কথা কি বুঝি না আমরা? আমি সেদিন কেঁদে কেঁদে মাকে দাদুর সব কথা বলেছিলাম। মা আমার চোখ মুছে বলেছিল, বুড়ো মানুষ কি বলেছে মনে রাখতে নেই, তবে আর একটু যখন বড় হবি তখনই দাদুর বাড়ি যাবি, আর আগে না গেলে কি খুব মন খারাপ হবে? আমি দ্রুত বেগে না সূচক মাথা নাড়লাম। আর কখনোই আমার দাদুর বাড়ি যাওয়া হয়নি। ভাইয়া বার কয়েক গেছিল, আমি যাইনি। শুধু গেলাম যেদিন দাদু মারা গেল। ভাইয়ার হাত ধরে গেছিলাম। বাবা মস্ত গাড়ি নিয়ে আমাদের এই একতলা টিনশেড বাড়ির সামনে দাঁড়িয়েছিল। এখন অবশ্য আমাদের এই একতলা বাড়ি দারুণ সুন্দর। সেদিন বাবার বড় লাল গাড়িটা দেখে ভেবেছিলাম, ইস বাবা কত বড় লোক, আর আমরা কি না ইলিশের মাথা রান্না হলে আমি আর ভাইয়া কাড়াকাড়ি করে দুজনে খাই। অবশ্য মা তখন নিয়ম বানিয়েছিল, একবার আমি খাবো, একবার ভাইয়া। মাসে 2 বার ছোট জাটকা ইলিশ মা নিয়ে আসতো। সেই ভোরবেলা বোরকা পরে কাদা পানি মারিয়ে ইলিশ কিনত। অথচ সেদিন আমরা বাবার বাসায় কিনা দুজনে 2টো ইলিশের মাথা পেলাম, তাও আবার বড় বড়। একটা ছিপছিপে গড়নের খুব ফর্সা মহিলা আমাদের পাতে খাবার তুলে দিল, একটা বাচ্চা কোমরে নিয়ে। পরে জানলাম ইনি বাবার স্ত্রী। দরজায় খুটখাট শব্দ হচ্ছে। আমি অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে দরজা খুললাম। ভাবি পাংশু মুখে দাঁড়িয়ে আছে, তার হাতে হলুদ শাড়ি। আমাকে নিচু গলায় বলল, চলো শাড়ি পরিয়ে দিই। প্লিজ রাগ করো না, আজ একটা দিনের তো ব্যাপার। তুমি না গেলে মা হলুদ দেবে না। রাতে বিয়ে, দেরি হয়ে যাবে সব কাজে। পার্লারের মেয়েরা চলে আসবে তো। কারা আসছে জানো? খুব বড় একটা পার্লারের সিনিয়র আর্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা। বলতে বলতেই ভাবি অভ্যস্ত হাতে আমাকে শাড়ি পরাতে লাগলো। আমি বললাম, ভাবি মায়ের এসব পাগলামিতে সাড়া দিয়ে তুমি ভুল করছো। ভাইয়া কিন্তু জেনে গেছে মায়ের ব্রাইডাল শাওয়ারের কথা, এবং সে খুবই রাগ করেছে। আপাতত আমি ম্যানেজ করেছি, তোমার উপরেও ভাইয়ার খুব রাগ। ভাবি হেসে বলল, হ্যাঁ সে তো তোমারও রাগ। আজকের দিনটা শেষ হবার পর যত খুশি রাগ দেখাক, তোমার ভাইয়াকে আমি সামলে নেব। আমি বললাম, ভাবি এসব বাচ্চা মেয়েতে কেন তুমি সায় দিচ্ছ বলো তো? আর তোমার বাসায় এ নিয়ে কি কথা হবে না বলো? আমার শ্বশুর বাড়িতেও হবে। কেন মাকে দিলে কাল ফোন করতে? ভাবি এক মনে আমার আঁচল ঠিক করছে। আমি বললাম, এখন চুপ করে রইলে যে? ভাবি উঠতে উঠতে বলল, মাকে বাধা দিতে পারতাম, দিইনি, কারণ ভেবেছি তোমার শ্বশুরবাড়িও আধুনিক মনা। অন্তত কালপ্রিয়ম তাই বলেছিল তারা। আমি অবাক হয়ে বললাম, ভাবি আধুনিক মনা তারা বটেই, তাই বলে দৃষ্টিকটু বিষয়ে তারা আধুনিকতার পরিচয় দেবে এটা ভেবে নেওয়াটা কি ঠিক? ভাবি বলল, বিয়ে করাটা বুঝি দৃষ্টিকটু, নাকি বয়সটাই তোমার কাছে প্রধান? আমি প্রচণ্ড বিস্মিত গলায় বললাম, কি বলছো তুমি ভাবি? মায়ের বিয়ের ব্যাপারটা
প্রথমে আমিই জানিয়েছিলাম তোমাদের। আমার কখনোই আপত্তি ছিল না, কিন্তু ভাবি সব কিছুর একটা বয়স আছে। এই জাঁকজমক বিয়ের অর্থ নেই। তবু একটা অনুষ্ঠানে আমি বা ভাইয়া কেউই মানা করিনি, তাই বলে এতটাই ভাবি? আমাকে, ভাইয়াকে, প্রিয়মকে প্রতিদিন কত কথার সম্মুখীন হতে হচ্ছে ধারণা আছে তোমার? আচ্ছা, তার জমকালো বিয়ের এতই শখ ছিল, অল্প বয়সে বিয়ে করলেই তো হতো, কিন্তু এখন কেন? বাবার প্রতি প্রতিশোধ? উত্তর আছে তোমার কাছে? তার এই পাগলামির জন্যে আমরা কতখানি বিব্রত হয়ে আছি তার একটু খেয়ালও মায়ের নেই। এই যে তুমি মাকে সায় দিচ্ছ, কই তোমার বাড়ি থেকে তো কেউ এলো না। এবার ভাবি একটা লাল ছোট টিপ এনে আমার কপাল মাঝ বরাবর বসিয়ে দিল, যেন কিচ্ছুটি শুনতে পায়নি সে। তারপর বলল, প্রিয়ম কিন্তু দারুণ এনজয় করছে, বলেই আমার জানালার পর্দা সরিয়ে দিল। আমি দেখলাম প্রিয়ম হাতে ছোট একটা ঢোল নিয়ে তালে তালে সবার সাথে গাইছে, লীলাবালি লীলাবালি ভর যুবতী সৈগ। না, আমি আর নিতে পারছি না। আমি ভাবির দিকে চাইলাম, তালে তালে ভাবিও হাত মেলাচ্ছে। আমি চাইতেই ভাবি বলল, সব কিছু বয়সের ফোকরে আটকে দেওয়া আমরাই শুরু করেছি তারা। আমি বললাম, আমরা না ভাবি, সমাজ। ভাবি বলল, আমরাই সমাজ, আমাদের নিয়েই সমাজ, আর এই নিয়মগুলো আমরাই বাঁচিয়ে রাখি। শুধু বলবো, এই একটা দিনের ব্যাপার, একটু মানিয়ে নাও তারা। তারপর গলা উঁচিয়ে বাইরেটা দেখে নিয়ে বলল, আমার ভাই বোন চলে এসেছে। ডালা বানাতে বানাতে কত দেরি করেছে দেখলে অবস্থা। এবার এসো, মাকে হলুদ ছোঁয়াও। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবির পিছু পিছু এগিয়ে গেলাম। শুধু বললাম, ভাবি অফিস যেতে হয় না তো তোমার? তুমি বুঝবে, এ আশা করাই আমার বোকামি ছিল। ভাবি আমাকে একবার দেখে নিয়ে ভিড়ের ভেতর মিশে গেল। মাকে সাজানো হচ্ছে। মা ছোট্ট কিশোরীর মতো লজ্জায় বারবার মুখ নুইয়ে ফেলছে। সেই দৃশ্য কিছুক্ষণ দেখে আমি উঠে যাব, তখনই মা বলল, কি রে, যাচ্ছিস কই? তুই আর মিলি একসাথে সাজতে বসবি। আচ্ছা, মিলিকে একটু ডেকে আনতো। আমি জড়মূর্তির মতো এগিয়ে গিয়ে বাইরে এলাম। বুক ভরে একটু নিঃশ্বাস নিয়ে বাইরে তাকালাম। পুরো বাড়ি আলোয় ঝলমলে হয়ে আছে। গেটের ওপরে লেখা মায়ের বিয়ে। দেখে আমার কান চোখ ঝাঁঝা করতে লাগলো। উৎসুক মানুষ আমাদের লোহার গেটের ফাঁকা দিয়ে উঁকিঝুঁকি মারছে। আমি সেদিকে না তাকিয়ে প্রিয়ম আর ভাবিকে খুঁজলাম। ভাবি একাই দৌড়ে এলো, বলল, বরকে খুঁজছো বুঝি? সে রান্নার তদারকি করছে। চলো, মা ডাকছে আমাকে আর তোমাকে। আমি ভাবিকে বললাম, তুমি যাও, আমি আসছি। বলেই হনহনিয়ে হেঁটে খুঁজে বের করলাম প্রিয়মকে। প্রিয়ম মাথায় গামছা বেঁধেছে, ওর হলুদ পাঞ্জাবি ঘামে ভিজে একাকার। আমি ওর দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বললাম, রান্না কি তুমি করছো? এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রিয়ম চোখ বড় বড় করে বলল, হারে আশ্চর্য কথা তারা, শ্বশুরমশাই একটু পরেই এসে পৌঁছাবেন। জামাই হিসেবে শ্বশুর আদর করা কি আমার দায়িত্ব না? ভাবতে পারছো ইতিহাস হয়ে থাকবে মায়ের এই বিবাহ। দেখো দেখো, তোমাদের গেটের সামনে উৎসুক জনতার ভিড় কেমন। আমি রাগ সামলে বললাম, যথেষ্ট হয়েছে প্রিয়ম, তুমি মায়ের বিয়ের খবর শোনার পর থেকে আমাকে অপমান করে যাচ্ছ, বিদ্রূপ করে যাচ্ছ। শুধুমাত্র মায়ের মন খারাপ করবে বলে আমি চুপ আছি। প্রিয়ম অত্যন্ত অবাক গলায় বলল, কি বলছো আবোল তাবোল? আমি দাঁতে দাঁত পিষে বললাম, চুপ করো, একদম চুপ, আর তোমার এই মোবাইল দিয়ে একটা ছবিও তুলবে না। আমি স্পষ্ট খেয়াল করলাম প্রিয়মের মুখ ঝুলে গেল। সে ঝুলন্ত চেহারা নিয়ে হেঁটে হেঁটে চলে গেল। কাচ্চি রান্না হচ্ছে, তার সুবাস ভেসে এসে আমার নাকে লাগছে। আমার খিদেটা মাথা চাড়া দিয়ে উঠল। আমার মনে পড়ল, সারাদিনে 2 কাপ চা আর 2টো বিস্কুট ছাড়া কিছুই পেটে পড়েনি আমার। আর তখনই হেড বাবুর্চি বলল, এই যে আম্মা, আব্বাজান কই গেল? কাচ্চি কমপ্লিট। উনি বললেন কাচ্চি হলে চেখে দেখার জন্যে ওনাকে দিতে। গেল কই উনি? এতক্ষণ তো আমাদের সাথে হাত লাগাই কাজ করলো।
আমি বললাম, চাচা কাচ্চি আমাকে দিন, আমি খেয়ে দেখছি। চাচা দাঁত বের করে বলল, হ্যাঁ, তোমার স্বামী খুবই ভালো ছেলে, তোমাদের বিয়ের রান্নাও আমি রেঁধেছিলাম। আমি কাচ্চি মুখে নিলাম, দারুণ স্বাদ। পুরো প্লেট শেষ করবার পর মনে পড়ল মা ডেকেছিল। আমি প্রায় দৌড়ে মায়ের ঘরে গেলাম। মায়ের সাজ শেষ, টুকটুকে লাল শাড়িতে মাকে এতটুকুও বাড়াবাড়ি লাগছে না, বরং তার মুখ ঠিকরে পড়ছে এক অদ্ভুত জ্যোতি। আমাকে দেখে ভাবি বলল, হেই এলে, এসো, মা কি যেন বলবে। মা আমার হাতটা টেনে নিয়ে বলল, মা তুই আর মিলি আমার দুই মেয়ে, আমার অনেক অনুরোধ মানলি আর একটা মান। এই যে দুটো শাড়ি কিনেছে মিলিয়ে, তার সাথে এক জোড়া দুল। এই দুল জোড়া আমি কিনিনি, উনি কিনেছেন তোদের দুজনের জন্যে। আমি লক্ষ্য করলাম উনি কথাটা বলার সাথে সাথেই মায়ের মুখ কেমন রাঙা হয়ে গেল। আহা ভালোবাসা! আমি আনমনা হয়ে বসে আছি। মা বলল, আমার মেয়ে দুটোর পেটে আজ কিছুই পড়েনি, আমি জানি। একটা বলে কাচ্চি আনতে পাঠিয়েছি, তোদের নিজের হাতে খাইয়ে দেব। আমি বললাম, দরকার নেই মা। মা বলল, আছে দরকার। আর এই নে, এই যে বালা দুটো তোর বাবার দেওয়া, এই অর্থ কষ্ট গেছে, এই দুটো ভাঙিনি, আগলে রেখেছিলাম, সে স্মৃতি রক্ষা করেছি হয়তো, এটা তোর। মায়ের চোখে এই প্রথম পানি এলো। মা অশ্রুসিক্ত চোখ নিয়েই বলল, আমার উপর খুব অভিমান তোদের, তাই না? তবে বিশ্বাস কর, পুরো একটা জীবন এই প্রথমবার আমি শুধু নিজের ইচ্ছে কিছু করছি। সারা জীবন করিনি, সেও আমার ইচ্ছেই ছিল। তবে তোদের সুখ নিশ্চিত করাই আমার জীবনের একমাত্র চাওয়া আর বেঁচে থাকার কারণ ছিল। মারে, এই প্রথমবার জীবনে নিজের বেঁচে থাকার জন্যে একটা কাজ করছি, তাতেই তোদের এত অভিমান? আমি শিক্ষিত না, তবু তোদের বড় করতে একটা পয়সাও তোদের বাবার কাছ থেকে নিইনি। তোরা ঘুমিয়ে যেতি, আমি রাত জেগে সেলাইয়ের কাজ করতাম। খুব ভোরে কেউ দেখার আগেই সেই কাপড় দর্জির কাছে দিয়ে আসতাম। কেউ কেউ কানাঘুষো করত, নটিপাড়ায় যাই বুঝি। দুপুরে ছাত্রদের আরবি শেখাতাম। তোরা আরও বড় হলি, অফিসে খাবার পাঠানোর কাজ করতাম। তোর ভাই সে কি রাগ আমার উপর, তাই লোক ডেকে খাবার পাঠিয়ে দিতাম। না হলে কি করে চালাতাম বল তোদের লেখাপড়ার খরচ? তোর দাদির পা ধরে কেঁদেছি, আমার সন্তানদের পড়ালেখার চালানোর জন্যে কিছু দিন মা। সে আমার হাত সরিয়ে বলেছে, নটি মাগি, এই নোংরা হাতে আমাকে ছুবি না। তার দোষ নেই রে মা, তোর বাবা তাকে যা বলেছে সে তাই সত্যি ভেবেছে। একদিন সব অভিমান ভুলে তোর নানি এগিয়ে এলো। তার সমস্ত গয়না, জমানো টাকা, আমার ভাইদের কাছ থেকে টাকা এনে আমার হাতে দিয়ে বলল, এই নিয়ে নিজের একটা ঘর বানা। তোর একটা মেয়ে আছে, সে যেন কোনোদিন না ভাবে তার ঘর নেই, সে ঘর ছাড়া। মা, আজও তাই তোর ঘরটা প্রতিদিন ঝেড়ে মুছে পরিষ্কার করি, যেন হঠাৎ একদিন এই ঘরে এসে তোর বিছানায় শুয়ে তুই ভাবতে পারিস এইটা আমার ঘর। মা এবার বেশ জোরে জোরে কাঁদছে। আমি স্থাণুর মতো বসে আছি। মা আবার বলল, যেই সমাজের এত ভয় পেয়েছি, যেই সমাজ এত মন্দ কথা শুনিয়েছে, সে সমাজ আমার সুখের দিনও বলেছে। নটিবাজির টাকা দিয়ে ছেলে এখন বিদেশে আর মেয়ে বড় চাকরি করে, কিন্তু কোনোদিন একবেলা খাবার হাতে এসে বলেনি, আজ কি খেয়েছেন আপা? কোনো দিন ভাতের টান পড়ত, আমি হাসি মুখে তোদের বলতাম, প্রতিদিন ভাত খাওয়া অসহ্য, আজ চল খুদের যাও খাই। সেই খুদ যে গোপনে অল্প টাকায় কিনে আনতাম, তার সাথে রসুন পুড়িয়ে মরিচ ভর্তা করে একটা ডিম বেশি পেঁয়াজ দিয়ে ভেজে দিতাম, যেন ডিমটা বড় লাগে। তোরা দুই ভাই বোন কি আরাম করে খেতি। আমার কি যে দুটো লক্ষ্মী বাচ্চা হয়েছে, এই আল্লাহর কাছে শুক্রিয়া। আজও তোদের খুদের ভাত প্রিয়। মায়ের দুচোখ বেয়ে নেমে আসছে জলধারা। আমি স্থবির হয়ে বললাম, তাই মাঝে মাঝে বলতে বড়দের মাঝে মাঝে না খেয়ে ঘুমোতে হয়, না হলে শক্তি ঠিক থাকে না, তাই প্রায় রোজা রাখতে, তাই না মা? মা আমার এই কথার উত্তর দিল না, তার বদলে বলল, এই সমাজ আমার ভালো মন্দ
কোনো সময়ে কথা শোনাতে ছাড়বে না। তবে তাও কেন সারা জীবন লোকে কি বলবে এই ভেবে কাটিয়ে দেব? সমাজের নতুন নিয়ম একজন একজন করে তৈরি না করলে বদলাবে কি করে মা? আমি কোনো দিন তোদের বাবাকে ঘৃণা করতে শেখাইনি। সে আমাকে ছেড়ে গেছিল ঠিকই, তোদের দায়িত্ব পালনে পিছুপা হইনি। আমার আত্মসম্মান আমাকে বাধা দিয়েছে। তার সাহায্য নিলে হয়তো তোদের আরও ভালোভাবে বড় করতে পারতাম। আমি তোকে ডেকেছি ক্ষমা চাওয়ার জন্যে। আমাকে ক্ষমা কর। আমি তোদের মনোমতো মা হতে পারিনি। ফেসবুকে তোর বাবাকে প্রায় দেখি ঠিকই, কিন্তু আমি ছবি দিই তার কারণে না, আমার খুশিতে। তোদের বিয়ে হয়েছে আজ, আমি ঝাড়া হাত পা। তাই নিজের মতো করে বেঁচে থাকার আনন্দ খুঁজি, সমাজের ভয়ে লুকিয়ে না দেখিয়ে। তাতে যার যা ভাবনা ভাবুক, আমার কি এসে যায়? ভাবি মায়ের গলা জড়িয়ে বলল, তাই তো তুমি সব সময় বলো, লোকে কি বলবে তা ভেবে অস্থির হবি না। তুই কি ভাবিস সেটা দেখ। দিন শেষে আয়নায় নিজের মুখোমুখি হতে পারলে তুই সঠিক। মা চোখে পানি নিয়ে হাসল। আমি শুধু নীরব বসে রইলাম। কত প্রশ্ন মনে এলো, তা মনেই রেখে দিলাম। মা বলল, তোদের বাবাকে নিয়ে অনেক প্রশ্নের উত্তর আমি দিইনি, কারণ সে খারাপ স্বামী হতে পারে, খারাপ বাবা না। বাবা মাকে ঘৃণা করে বড় হওয়ার যাতনা আমি তোদের দিতে চাইনি। তাহলে বিয়ের প্রতি তোদের ঘৃণা জন্মাতো। তারা অনেক ভালোবেসেও দুটো মানুষ এক ছাদের নিচে থাকতে পারে না। তারাও মানুষ, বাবা মায়ের আগে তাদেরও সীমাবদ্ধতা আছে। আমাদের অপারগতা তোদের বোঝা হবেই বা কেন? তাই তোরা বড় হবার পর বলেছি, প্রেম ভালোবাসা তখনই করবি যখন জীবনের শেষ অবধি থাকার মনোবল থাকবে। যখন বুঝবি মনোবল আছে, তখনই বিয়ে করে নিবি। এই যে তোরা কত সুখে আছিস। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আসলেই কি আছি সুখে প্রিয়মের সাথে? এবার ভাবি বলল, অনেক হয়েছে, বরযাত্রী চলে আসবে এক্ষুনি। তুমি কেঁদে মেকআপ আর নষ্ট করো না, আজই তো চলে যাবে আমাদের ছেড়ে। মা ভাবির কান মুলে দিয়ে বলল, কে বলল চলে যাব? আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতেই থাকব। আমার ছেলে মেয়েদের মায়ের বাড়ি থাকবে না তা কি হয় নাকি? আর তুই এত সহজে শাশুড়ির জ্বালা থেকে মুক্তি পাচ্ছিস না মিলি। মিলি মাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, সত্যি মা যাচ্ছ না? মা খুব হাসল, ছোট খুকির মতো। আমি দূর থেকে ভাবলাম, ভাবির মতো করে আমি কেন মাকে বুঝিনি? শুধু সে আমার মা বলে সব ভুল ভ্রান্তির ইচ্ছের ঊর্ধ্বে থাকবে এমন ভাবনা কেন ভেবেছি আমি? মা আর ভাবিকে সেই অবস্থায় রেখে আমি দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। ছোটবেলা থেকেই কেন যেন আমার কষ্ট, আমার কান্না কাউকে দেখাতে ইচ্ছে হয় না। তখনও হতো না যখন দেখতাম মা খিদে নেই বলে আমাদের খাইয়ে গভীর রাতে উঠে দুমুঠো শুকনো মুড়ি খেয়ে পানি গিলে নিত। তখনও হতো না যখন পেট খুব ভরে গেছে বলে ভাতের থালা সরিয়ে রাখতাম। মা বকতে বকতে আমার ঝুঁটা ভাত খেত। সেই বকাতেও আনন্দ পেতাম, মায়ের পেট ভরছে বলে। আমি বাইরে এসে দাঁড়ালাম। খুব কষ্ট হচ্ছে কান্না চেপে রাখতে। আমি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, লিখলাম, ভাইয়া, মায়ের শত অন্যায় আবদারও আমাদের হাসি মুখে পূরণ করা উচিত। আর তার ছোট একটা স্বপ্ন পূরণ করতেই এত হিমশিম খাচ্ছি আমরা, যে তার সব স্বপ্নই অধরা রেখেছে আমাদের কথা ভেবে। এত খারাপ কেন আমরা? দূরে তাকিয়ে দেখলাম মায়ের বিয়ে লেখা ব্যানারের লাইট নষ্ট হয়েছে। প্রিয়ম হাঁটু গেড়ে বসে সেটা ঠিক করবার চেষ্টা করছে। আমি ওর কাছে গিয়ে দাঁড়ালাম। প্রিয়ম সাঁই করে উঠে দাঁড়ালো, যেন ভীষণ অন্যায় করেছে। আমি মিটিমিটি হেসে বললাম, হেই অবস্থায় বুঝি শ্বশুরবরণ হবে? তোমার গা থেকে রীতিমতো গন্ধ বেরোচ্ছে, শিগগির কাপড় বদলাও। প্রিয়ম ক্যাবলার মতো মুখ করে বলল, কিন্তু মায়ের বিয়ে লেখাটা? আমি হেসে বললাম, হ্যাঁ সে আমি দেখছি। এবার প্রিয়ম পূর্ণ হাসল। ওই ঘাম শরীরে আমাকে জড়িয়ে ধরে বলল, তারা আমার তারা, দেখবে আমরা ইতিহাস রচনা করব।
মা হবে সবচেয়ে সুখী মা। আমি বললাম, তা তো বটেই, তোমার মতো পাগলাটে মেয়ের জামাই আছে তো, এখন ছাড়ো। প্রিয়ম লাফাতে লাফাতে ঘরের দিকে গেল। আমি চটজলদি লাইটগুলো ঠিক করতে বসলাম। কি ভালো লাগছে লেখাটা, মায়ের বিয়ে। দূরে মায়ের উচ্ছ্বসিত গলা শুনলাম। মা বলছে, বাবা ফোন করেছিস? তোদের ওখানে এখন কটা বাজে রে? আমি দূরে শুনলাম সানাইয়ের শব্দ, বরযাত্রী এসেছে। কলমে তাসনিয়া আহমেদ, পাঠে আমি সুদীপ্তা। আপনাদের এই গল্প পাঠটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি গল্প পাঠটি আমার ভালো লেগে থাকে তাহলে গল্প পাঠটি শোনার পর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।